সচিবালয়ে আগুনে পুড়ছে 5 মন্ত্রণালয়ের নথি। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে কমিটি, 3 দিনের মধ্যে প্রতিবেদন। কমিটিটা গঠিত হয়েছে এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন। স্পর্শকাতর সচিবালয়ে আগুন নিয়ে জনমনে প্রশ্ন, নাশকতার শঙ্কা, আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ মুছতেই আগুন, বললেন খোকন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ চোরাক চালানের অভিযোগে যাত্রী আটক, দুবাই ফেরত বিমান জব্দ। পূর্বাঞ্চলে বেআইনিভাবে প্লট নেয়ার অভিযোগে হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক, বিপুর বিরুদ্ধে মামলা। এবং বিডিআর হত্যাকাণ্ডে কাউকে দোষারোপ নয়, তথ্য প্রমাণ পেলেই ব্যবস্থা, জানালেন কমিশন প্রধান। সবার জন্য ন্যায় বিচারের আশ্বাস। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এটিএসটিএমটি পার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া যুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় উচ্চ পর্যায়ের এ তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়। ফাহিম ইউসুফের প্রতিবেদন আমরা বিস্তারিত জানব। বুধবার মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। এ কমিটি আগুনের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, প্রায় 5টি মন্ত্রণালয়ে নথি পুড়ে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক্তারি ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা মানে টুথের সংখ্যা প্রায় 560 এর মতো থাকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থান সচিবালয়। সে সচিবালয়ে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। সুরক্ষিত ভবনে মধ্যরাতে আগুন এবং দীর্ঘ সময়ে জ্বলতে থাকাকে নাশকতা বলেই মনে করছেন অনেকে। তবে নাশকতা নাকি নিছক দুর্ঘটনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। আর নাশকতা হলে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। 7 নম্বর ভবনের 6 তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ভবনে। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। একে একে যোগ দেয় 19টি ইউনিট। 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনটির 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্থ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, আসবাব পুড়ে যায়। মোটামুটি অনেক কিছুই পড়ছে, সম্ভবত যেরকম দেখলাম কালো ধোয়া টোয়া প্লাস 4 তলা বন্ধ, গ্লাস টেলাস ভাঙা, যে পানি টানি দিছে। কোনা সার্কিট হলে তো সব জায়গায় বিদ্যুৎ এক জায়গায় শক্তি প্রয়োগ করার কথা,
সেই জায়গায় 3টা পৃথক জায়গায় একসাথে আগুন লাগলো। আগুন নেভাতে পানির সংযোগ দিতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ভেতরে নানা প্রতিবন্ধকতার কথাও জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওর নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কিন্তু এটার বিচার আমি পর্যাপ্ত চাই। উচ্চপদস্থ যারাই আছেন সোশ্যাল মিডিয়াতে ভূত না থাকে। তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা, আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি চিনে? এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে, যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে, এইভাবে হুট করে কেউ হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। এই আগুন নাশকতা হলে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিগত সরকারের দুর্নীতি, লুটপাটের নানা তথ্য প্রমাণ মন্ত্রণালয়ে ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা। তারা বলছেন এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে বের হয়ে আসবে। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অফিস এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সরজমিনে খোঁজ খবর নিয়ে নাশকতার আশঙ্কা করছেন রাজনৈতিক নেতারা। যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা কমিটি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগুন নিভলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক কর্মচারীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই চাওয়া তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুর রিপনের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ 22 ডিসেম্বর 84 শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এতে রুহুল কবির রিজভী বলেন, কারা নির্বাচিত হবে তা গোয়েন্দা সংস্থা নির্ধারণ করে দিলে গণতান্ত্রিক আন্দোলনে এত আত্মত্যাগ ব্যর্থ হবে। এখনো তো আমরা সেটা শুনছি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এইটা বোধহয় মালিকের প্রতি, যে প্রকৃত মালিক, তাকে কিন্তু অবজ্ঞা করা হয়। আর রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকদের সমালোচনা নয়, বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের, যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছেন তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন শেষ করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো?
তো তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলাতে কোনো রকম এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ার পথসভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বৈরাচারের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। গেল স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে 2 কেজি 320 গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। বিকেলে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানান, জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। উড়োজাহাজটি সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এনএসআই এর সহযোগিতায় একটি সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলারও প্রস্তুতি চলছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে উড়োজাহাজ জব্দের ঘটনা সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আটক করা যাত্রীর নামে মামলা হয়েছে কিনা এ পর্যন্ত, জব্দ করা উড়োজাহাজের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটা বলছেন, আজ সকালে মূলত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে আতিয়া সামিয়া নামে একজন যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর কর্মকর্তারা। এই সময় তার কাছ থেকে 20 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি 60 লাখ টাকার মতো। এই স্বর্ণ উদ্ধার করার পরপরই কিন্তু যে যাত্রী আতিয়া সামিয়া তাকে আটক করা হয়েছে এবং এর পরপর যে উড়োজাহাজটি ছিল বাংলাদেশ বিমানে, সেই উড়োজাহাজটি কিন্তু জব্দ করা হয়। কিন্তু সেটি যাত্রীদের নিয়ে আবার ঢাকায় উড়ান দেয়। তারপর এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিন্তু আমরা যেটি জেনেছি যে যাত্রী আতিয়া সামিয়া তার বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া থানা এলাকায়। তিনি সংযুক্ত আরব আমিরাতে ওশান ডায়মন্ড জুয়েলার নামে একটি স্বর্ণের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। সে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কিন্তু স্বর্ণের বারগুলো বিক্রি করতেন বলে আমরা জেনেছি। তবে বিমানবন্দরের কর্মকর্তারা যেটি বলছেন, উড়োজাহাজের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর সহযোগিতা ছাড়া উড়োজাহাজের সিটের নিচে লুকানো অবস্থায় কিন্তু একজন যাত্রীর পক্ষে সিটের নিচে কোনোভাবেই স্বর্ণের বার লুকানো সম্ভব নয়। সেজন্য মূলত উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। কারণ
বিমানবন্দরের কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট কেউ যদি এই ঘটনার সাথে জড়িত হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ একজন যাত্রী, সাধারণ একজন যাত্রীর পক্ষে কোনোভাবেই সিটের তলের সুকৌশলে লুকিয়ে স্বর্ণের বার আনা বা পাচার করা সম্ভব নয় বলে বলছেন বিমানবন্দরের কর্মকর্তারা। সেই জন্য মূলত এই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। ইতিমধ্যে এটি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই মামলায় আতিয়া সামিয়া যে নারীকে আটক করা হয়েছে তাকে কিন্তু সেই মামলায় আসামি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও কিন্তু স্বর্ণের চোরাচালান কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিন্তু দুটি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। তবে সকালে এই ঘটনাটি ঘটলেও বিকেলের পর থেকে ধীরে ধীরে এটি আলোচনায় আসে। আমরা বিমানবন্দরের কথা বলেছি, তারা যেমনটি বলছেন স্বর্ণ চালান আটকের ঘটনা এবং উড়োজাহাজ জব্দের ঘটনা কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরের পক্ষ থেকে কোনো কথা না বললেও তারা বলছেন ঢাকায় যোগাযোগ করার জন্য, কারণ তাদের ঢাকায় যে সেন্ট্রাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো স্বর্ণের বারোতের ঘটনা এবং যাত্রী আতিয়া সামিয়াকে গ্রেপ্তারের ঘটনা এই বিষয়ে আমাদের কাছে সর্বশেষ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম।